হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আবারও আপনাদের সাথে আমি রেনাল সিস্টেমের নিয়ে কথা বলবো। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে টিউবুলার প্রসেসিং, সেখানে রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমি অ্যাসিডিফিকেশন অফ দ্য ইউরিন নিয়ে কথা বলবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই বেসিক নলেজ। এটা না জানলে যখন আপনারা অ্যাসিড বেস ডিসঅর্ডার, অ্যাসিড বেস ব্যালেন্স করবেন, সেখানে কিন্তু ঝামেলা হবে। বাট এখানে যদি একটা ভালো কনসেপ্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনারা অ্যাসিড বেস ডিসঅর্ডার বুঝতে অনেকটা অ্যাডভান্টেজ পাবেন। তো আমি চেষ্টা করব শর্টে, খুব স্বল্প আলোচনার ভিতরে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার। যদিও এখানে আসলে অ্যাসিড বেস ডিসঅর্ডার বা ব্যালেন্স এগুলো বায়োকেমিস্ট্রিতেই আসলে ডিটেল আলোচনা করা হয়। সো তারপরেও আমরা ফিজিওলজিতে এখনো অ্যাসিডিফিকেশন অফ দ্য ইউরিন এটাকে বেশ গুরুত্ব সহকারে পড়াই। তো যাই হোক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। আমরা আমার ফার্স্ট ক্লাসটাতে রেনাল সিস্টেমের রেনাল যে ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে একটা গুরুত্বপূর্ণ ফাংশন কিন্তু আমরা করেছিলাম, যে রেগুলেশন অফ দ্য অ্যাসিড বেস ব্যালেন্স। অর্থাৎ ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট হোমিওস্ট্যাটিক ফাংশন অফ দ্য কিডনি, যে বডি প্লাজমার পিএইচটাকে রেগুলেশন করা। ওকে, সো আমরা যদি দেখি যে our kidneys have the capability to control acid base balance by excreting either acidic or basic urine. অর্থাৎ কিডনি দুইটা ক্ষমতাই আছে। সে অ্যাসিডকেও, ইউরিনটাকে অ্যাসিডিফিকেশনের মাধ্যমে অ্যাসিডকে যেমন ইউরিনের মাধ্যমে বের করে দিতে পারে, একইভাবে সিমিলারলি যদি এক্সট্রা বেস, প্লাজমাতে যদি এক্সেস বেস থাকে, সেটাও কিন্তু ইউরিনের মাধ্যমে, তখন আর কি ইউরিনটা অ্যালকালাইন হয়ে যাবে। সো kidneys have the capability to make the urine both acidic or basic according to the body need. সেটা বডি নিডের উপরে ডিপেন্ড করছে। তা এখন কথা হচ্ছে, আমরা জানি ডেইলি অ্যাজ এ রেজাল্ট অফ মেটাবলিজম আমাদের বডিতে কিন্তু অ্যাসিডও প্রডিউস হচ্ছে, বেজও প্রডিউস হচ্ছে, তাই না? কিন্তু আমরা যদি বলি নেট নেট কিন্তু আওয়ার বডি, সেখানে নেট অ্যাসিড প্রোডাকশন হয়। অর্থাৎ আরো স্পেসিফিক্যালি বলি যে 80 মিলি ইকুইভ্যালেন্ট এক্সেস অ্যাসিড তৈরি হচ্ছে। তখন কিডনি করে কি, এই এক্সট্রা অ্যাসিডটাকে ইউরিনের মাধ্যমে সে এক্সক্রিট করে দেয় বাই মেকিং দ্য ইউরিন অ্যাসিডিক। ওকে, এই জন্য ইউরিনটা নর্মাল ইউরিন, আমরা অনেক সময় স্টুডেন্টদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন করা হয়, যে স্পেশালি আমি যেটা কথা বলি, আমি যখন প্রশ্ন করি যে ইউরিনের নর্মাল ইউরিনের পিএইচ কত, তো এখানে স্টুডেন্টরাও অ্যান্সার করে, অনেক সময় কেউ বলে 4.5 থেকে আপার লিমিট 8 পর্যন্ত বলে। তো দ্যাট ইজ দ্য এক্সট্রিম রেঞ্জ, লিমিটিং দ্যাট ইজ দ্য লোয়ার লিমিট 4.5 এন্ড আপার লিমিট হচ্ছে 8। বাট আমি বেসিক্যালি পছন্দ করি যে নর্মাল কন্ডিশনে এটা ইউরিন নর্মালি এটা অ্যাসিডিক থাকবে, এবং সেই পিএইচটা যদি এভারেজ ধরেন সেটা হচ্ছে 6, অথবা একটু রেঞ্জে বললেন 5.5 থেকে 6.5 এর মাঝে থাকবে। ওকে, এরপরে অ্যাকর্ডিং টু বডি নিড এটাকে আরো মোর অ্যাসিডিক হতে পারে, বা আরো এটা অ্যালকালিনাইজেশন হতে পারে, অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিচুয়েশন। সো আমাদের নর্মাল ইউরিন অ্যাসিডিক, এখানে আমি 6 পিএইচ এভারেজ পিএইচ দেখাইছি, যে পিএইচ অফ দ্য ইউরিন ইজ এভারেজ 6, বাট রেঞ্জে বলে 5.5 থেকে 6.5। তো এখন তাহলে কি হচ্ছে, আমাদের বডি যেহেতু আমরা বললাম নেট অ্যাসিড প্রডিউসার, তাহলে এই যে এক্সট্রা অ্যাসিড বা এক্সট্রা যে হাইড্রোজেন আয়ন বডিতে তৈরি হচ্ছে, এইটা আলটিমেটলি কি হবে, ইউরিনের মাধ্যমে এলিমিনেশন হবে। যদিও ফ্রি হাইড্রোজেন ফর্মটা এলিমিনেশন হবে না, আমরা ডিটেল মেকানিজম দেখাবো, বাট সেটাকে হাইড্রোজেন আয়নকে এলিমিনেশন করার জন্য আমাদের ইউরিনারি বাফার সিস্টেম আছে। ওকে, তাহলে সো দ্যাট ইজ দ্য অ্যাসিডিফিকেশন। এটাকে আমরা বলছি যে অ্যাসিডিফিকেশন অফ দ্য ইউরিন। নরমাল কন্ডিশনে যে ইউরিনটাকে অ্যাসিডিফিকেশনের মাধ্যমে আমাদের বডি কি করছে, যে এক্সট্রা অ্যাসিড তৈরি হচ্ছে, সেটাকে ইউরিনের মাধ্যমে বডি থেকে এলিমিনেট করে দিচ্ছে। তাহলে আমরা আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে ধরেন যে প্লাজমার অ্যাসিড বেস যে ব্যালেন্স, হ্যাঁ, ব্লাডের যে অ্যাসিড বেস ব্যালেন্স বা পিএইচ মেইনটেনেন্সের জন্য আমরা জানি কিন্তু আমাদের ব্লাড বাফার আছে। ফার্স্ট লাইন ডিফেন্স যদি বলি এগেইনস্ট যে অ্যাসিড বেস চেঞ্জ, সেটা হচ্ছে আপনার ব্লাড বাফার।
রেসপিরেটরি সিস্টেম আছে এবং কিডনি সিস্টেম আছে। তো ফার্স্ট লাইন ডিফেন্স হচ্ছে বা র্যাপিডলি রেসপন্স করবে কিন্তু ব্লাড বাফার। ইনিশিয়ালি ব্লাড বাফার কি করতে পারে, এক্সেস অ্যাসিডটাকে, যে হাইড্রোজেন আয়নটাকে সে বেঁধে রাখতে পারে, টাইড আপ, তার বাফারিং ক্যাপাসিটি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্লাড বাফার কিন্তু আপনার এই হাইড্রোজেন এক্সেস অ্যাসিডটাকে বডি থেকে রিমুভ করতে পারে না। এটা কিন্তু একটা লিমিটেশন। সে হয়তো কিছু সময়ের জন্য টাইড আপ, বেঁধে রাখছে, বাট বডি থেকে কিন্তু অ্যাসিডটাকে বের করতে পারছে না, তাকে নিউট্রালাইজ করে রাখছে। এরপরে ধরেন সেকেন্ড লাইন ডিফেন্স যেটা শর্ট অ্যাক্টিং কাজ করবে, সেটা হচ্ছে আপনার রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম কিন্তু ভলেটাইল অ্যাসিড অর্থাৎ যে কার্বন ডাইঅক্সাইডকে বের করে দিচ্ছে। সো এটা হচ্ছে শর্ট অ্যাক্টিং। আলটিমেটলি লং টার্মে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার বডি থেকে এই যে এক্সট্রা অ্যাসিডটাকে বের করে দিতে পারে, দ্যাট ইজ এ রেনাল সিস্টেম। সো এখানে কিডনির ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটাই আসলে আমরা ডিটেইল আজকে আলোচনা করব, যে আসলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং in the kidney. So thus kidney regulate this extracellular fluid hydrogen ion concentration through three fundamental mechanism, তিনটা বেসিক মেকানিজম। হ্যাঁ, যেই মেকানিজমের মাধ্যমে কিডনি কিন্তু এই হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটাকে মেনটেন করতেছে প্লাজমাতে। বা আমরা যদি বলি অ্যাসিডিফিকেশনের বেসিক প্রসেস কি কি আছে, সেটাও আমরা একই অ্যান্সার করব। নাম্বার 1, সিক্রেশন অফ হাইড্রোজেন আয়ন। আমরা এর আগে রিয়াদ চ্যাপ্টারে আলোচনাগুলোতে আমরা দেখেছি যে কিডনি টিউবুলের বিভিন্ন পার্টে কিন্তু হাইড্রোজেন আয়ন সিক্রেশন হচ্ছে। ওকে, এবং বলা হচ্ছে যে পার ডে অর্থাৎ 24 আওয়ারে 4400 মিলি ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন আয়ন কিডনি টিউবুলের ভিতরে সিক্রেশন হচ্ছে, 4400 মিলি ইকুইভ্যালেন্ট পার ডে। ওকে, সো কি মেকানিজমে সিক্রেশন হয়, এটা কিন্তু এখন আমি সবাইকে প্রশ্ন করব যে হাইড্রোজেন আয়ন কি কোন মেকানিজমে সিক্রেশন হবে, প্রক্সিমাল পার্টে কি কোন মেকানিজম হবে, ডিস্টাল পার্টে হবে। যাই হোক, আজকে আবার দেখাবো, আবার আমাদের রিক্যাপিচুলেশন হবে। আচ্ছা, তো সেকেন্ড বেসিক বা ফান্ডামেন্টাল স্টেপ যেটা হচ্ছে, সেটা হচ্ছে রিঅ্যাবজর্পশন অফ দ্য ফিল্টার্ড বাইকার্বনেট। আমরা জানি প্রচুর পরিমাণে কিন্তু বাইকার্বনেট গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে ফিল্টার্ড হচ্ছে। এবং এই ফিল্টার্ড লোডটা যদি আপনি আমরা ক্যালকুলেশন করি, সেখানে আমরা জানি 24 আওয়ারে গ্লোমেরুলার ফিল্টার্ড হবে 180 লিটার। তো পার লিটারে 24 মিলি ইকুইভ্যালেন্ট বাইকার্বনেট থাকে। তাহলে এবার খেয়াল করেন 180 লিটারে 24 ঘন্টায় যদি 180 লিটার ফিল্ট্রেট তৈরি হচ্ছে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 4320 মিলি ইকুইভ্যালেন্ট পার ডে। এটা হচ্ছে ফিল্টার্ড লোড অফ বাইকার্বনেট। এই বাইকার্বনেটটা 24 আওয়ারে কিন্তু ফিল্টার্ড হচ্ছে। তাহলে দেখেন অ্যাসিড সিক্রেশন হয়েছে 4400 মিলি ইকুইভ্যালেন্ট পার ডে, আর এখানে ফিল্টার্ড যে বাইকার্বনেট তার পরিমাণ হচ্ছে 4320। তাহলে কি হবে, এই যে ফিল্টার্ড বাইকার্বনেট সে কি করবে, এই যে সিক্রেটেড অ্যাসিড তার সাথে কি করবে, এটা টাইট্রেটেড হয়ে যাবে, অর্থাৎ নিউট্রালাইজ হয়ে যাবে এবং বাইকার্বনেটটা রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। সেখানে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন কিন্তু মেকানিজম অলরেডি আমরা আলোচনা করেছি, সো আপনারা বুঝতেই পারছেন যে একটা রিঅ্যাকশন করে কার্বনিক অ্যাসিড, দেন সেটা ডিসোসিয়েট হয়ে কার্বন ডাইঅক্সাইড করবে, আলটিমেটলি কিন্তু এটা সেলের ভিতরে ঢুকবে, সেখানে আবার সে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে আবার কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে আবার বাইকার্বনেট রিফর্মেশন হবে, দেন দ্যাট বাইকার্বনেট দ্যাট উইল বি রিঅ্যাবজর্বড অ্যাক্রস দ্য ব্যাসোল্যাটারাল মেমব্রেন। ওকে, তাহলে একটা জিনিস এখানে খেয়াল করেন, এই যে ফিল্টার যে বাইকার্বনেট সেটা কিন্তু অলমোস্ট পুরাটাই নিয়ারলি 100% না বলে একেবারে আমরা বলি 99.9% বাইকার্বনেট কিন্তু রিঅ্যাবজর্পশন হচ্ছে। তাহলে দেখেন যে এই যে অ্যাসিড সিক্রেশন হলো, সেটা কিন্তু বাইকার্বনেট দ্বারা অনেকটাই যে ফিল্টার্ড বাইকার্বনেট যেটা এই সিক্রেটেড অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে সেই রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে ফিরে যাচ্ছে। সেটা কতটুকু, তাহলে অ্যাসিড টাইট্রেটেড হলো দেখেন 4400 এর ভিতরে 4320 মিলি ইকুইভ্যালেন্ট। তাহলে এক্সট্রা অ্যাসিড কত থাকতেছে, যেটা আমি বলেছিলাম যে 80 মিলি ইকুইভ্যালেন্ট এইটা এক্সট্রা থাকতেছে। এই এক্সট্রা যে অ্যাসিডটা থাকতেছে সেটা কিন্তু আলটিমেটলি কি হবে, যেটা ইউরিনারি বাফার মেকানিজমের মাধ্যমে দ্যাট উইল বি, হাইড্রোজেন আয়ন হচ্ছে খুব দুষ্টু, এরা কিন্তু সহজে একা একা ইউরিন দিয়ে বের হতে চায় না, তাহলে ওকে কি করতে হবে, জোর করে বের করে দিতে হবে। সেই ঘাড় ধরে বের করার জন্যই আমাদের বাফার সিস্টেম আছে, যেটা নিয়ে আজকে আলোচনা করব। ফসফেট বাফার, অ্যামোনিয়া বাফার আছে, আমরা মেকানিজম খেয়াল করব। সো ইট ইজ another important mechanism of the kidney, thereby kidney can regulate the hydrogen ion concentration in the blood, but it can it plays role in regulation of the acid base balance in the blood.
ওকে, কখনো কখনো সে বাইকার্বনেট এক্সক্রিশন বাড়িয়ে দিতে পারে, কখনো কখনো বাইকার্বনেট এক্সক্রিশনটাকে কমাই দিতে পারে। সেটা রেগুলেট হতে পারে অ্যাকর্ডিং টু বডি ডিমান্ড বা বডি সিচুয়েশন। এবং থার্ড স্টেপ হচ্ছে প্রোডাকশন অফ নিউ বাইকার্বনেট। প্রোডাকশন অফ নিউ বাইকার্বনেট, কারণ কি আমাদের বডিতে যে অ্যাসিডটা তৈরি হচ্ছে সেটাকে নিউট্রালাইজ করার জন্য এই যে ফিল্টার্ড বাইকার্বনেটকে তো রিঅ্যাবজর্পশন করছে, রিঅ্যাবজর্পশন করার পরেও সেটা আসলে কম্পেনসেট 100% করে পারে না। এই জন্য কিডনি কি করছে, সে আরো নতুন বাইকার্বনেট জেনারেট করছে, এবং এই নিউলি সিনথেসাইজ বাইকার্বনেটটা কিন্তু আবার ব্লাডে যে অ্যালকালাই যে রিজার্ভ সেখানে যোগ হচ্ছে। ওকে, আপনারা জানেন যে বাইকার্বনেট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট বাফার ইন দ্য ব্লাড, এবং সেই বাইকার্বনেট কনসেন্ট্রেশনটা অনেক হায়ার থাকে, এবং সেই হায়ার বাইকার্বনেট কনসেন্ট্রেশন মেনটেন করার জন্য কিডনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, এই বাইকার্বনেট সাপ্লাই দিচ্ছে। একে হচ্ছে ফিল্টার বাইকার্বনেটকে রিঅ্যাবজর্পশন করছে, তাছাড়াও সে নতুন বাইকার্বনেট জেনারেট করছে। সো these are the three basic fundamental mechanism or steps by which kidney can regulate the hydrogen ion concentration in the blood, thereby play role in acid base balance. ওকে, এখন আমরা ডিটেইল এই স্টেপগুলো, আমরা এই তিনটে স্টেপ নিয়ে আজকে কথা বলবো। আশা করি খুব অল্প সময় আমি শেষ করে ফেলবো, বেশি কিছু নাই। আমরা মেকানিজম গুলো এখন খুব দ্রুত বুঝে ফেলতে পারবো যেহেতু আমাদের রিঅ্যাবজর্পশন সিক্রেশন পড়া শেষ। দেখেন, হাইড্রোজেন আয়ন সিক্রেশন যে হচ্ছে, আমরা জানি যে প্রক্সিমাল পার্টে যে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয় সেটা কোন মেকানিজমে হবে? প্রক্সিমাল পার্টে 80% হাইড্রোজেন আয়ন সিক্রেশন হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে 15% হাইড্রোজেন আয়ন সিক্রেশন হচ্ছে। ওকে, এবং কালেক্টিং ডাক্টে 5% হাইড্রোজেন আয়ন সিক্রেশন হচ্ছে। ওকে, এর মধ্যে খেয়াল রাখতে হবে যে ইনিশিয়াল পিসিটি তে 80% এবং থিক অ্যাসেন্ডিং লিম্বে যে 15%, এই হাইড্রোজেন এই 80% এবং 15% এই পার্টটাতে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয় হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট অথবা অ্যান্টিপোর্ট মেকানিজমে, যেটা কিন্তু অলরেডি আমরা দেখিয়েছি এর আগে। হ্যাঁ, এবং যে লাস্ট যে কালেক্টিং ডাক্ট, অর্থাৎ আমরা জানি যে কালেক্টিং স্পেশাল সেল আছে যেটা হাইড্রোজেন আয়ন সিক্রেশন করে, ইন্টারক্যালেটেড সেল, মনে আছে সবাই নিশ্চয়ই। ইন্টারক্যালেটেড সেলে সেখানে কিন্তু মেইনলি হাইড্রোজেন আয়ন মেইনলি সিক্রেশন হবে প্রোটন পাম্প বা হাইড্রোজেন পাম্প বলি। আরেকটা আছে কিছু পরিমাণ হাইড্রোজেন আয়ন পটাশিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্টের মাধ্যমে সিক্রেশন করে, বাট মেইন ইম্পর্টেন্ট ট্রান্সপোর্ট মেকানিজমটা হচ্ছে প্রোটন পাম্প। তো এখানে যদি আপনারা এই ডায়াগ্রামটা খেয়াল করেন, এখানে আমি আসলে প্রক্সিমাল পার্টের স্পেশালি পিসিটি এবং অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে যে ঘটনাটা ঘটে, এখানে দেখেন যে সেলের ভিতরে কার্বন ডাই অক্সাইড ওয়াটারের সাথে রিঅ্যাকশন করলো কার্বনিক অ্যানহাইড্রেসের প্রেজেন্সে, যেটা কার্বনিক অ্যাসিড তৈরি করলো, সেটা ডিসোসিয়েট হয়ে দেখেন বাইকার্ব এবং হাইড্রোজেন আয়ন সিক্রেশন করলো। এখানে বাইকার্বনেটটা এই যে রিঅ্যাবজর্পশন হয়ে গেল, হ্যাঁ, যেটা দ্যাট ইজ হাউ বাইকার্বনেট ইজ রিঅ্যাবজর্ব। এবং এই যে হাইড্রোজেন আয়নটা হলো, এই হাইড্রোজেন আয়নটা কিন্তু এই যে সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট মেকানিজম, দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল মেকানিজম by which hydrogen ion is secreted in the proximal part of the nephron. 80 থেকে 90% অলরেডি বলেছি যে এই মেকানিজমে এই লুমিনের ভিতরে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হবে। এখন এই সিক্রেটেড হাইড্রোজেনটা কি করবে, যে ফিল্টার যে বাইকার্বনেট সেটার সাথে দেখেন এটা রিঅ্যাকশন করে, এগেইন ইন প্রেজেন্স অফ কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম, যে কার্বনিক অ্যাসিড হবে সেটা ডিসোসিয়েটে কার্বন ডাইঅক্সাইড ওয়াটার হলো, এই কার্বন ডাইঅক্সাইডটা আবার দেখেন সেলের ভিতরে ঢুকে, এই প্রক্রিয়ায় আলটিমেটলি কি হচ্ছে, হাইড্রোজেন আয়ন একদিক দিয়ে সিক্রেশন হচ্ছে, আরেক পাশ দিয়ে কি হচ্ছে দেখেন বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হচ্ছে। আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, এই যে সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্টটা হচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে বেজোল্যাটারাল মেমব্রেনে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প অপারেট করছে, যে কারণে সেলের ভিতরে লো সোডিয়ামের কারণে লুমেন থেকে সোডিয়াম ঢুকতেছে, এবং সোডিয়াম ঢুকতেছে তার বিপরীতে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হচ্ছে। ওকে, সো এই প্রক্সিমাল পার্টের হাইড্রোজেন আয়ন সিক্রেশন এটাকে বলতে পারি সোডিয়াম ডিপেন্ডেন্ট, এইটা কিন্তু সোডিয়াম ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে এখানে খেয়াল করেন, তাহলে বাইকার্বনেটটা কি হলো, এখানে is titrated against the hydrogen ion in the tubules and secreted hydrogen in the lumen combines with the filtered bicarbonate and helps it reabsorption. আমি অলরেডি বলেছি এখানে যে each hydrogen ion সিক্রেশনের সাথে সাথে একটা সোডিয়াম, এই যে এখানে দেখেন বেজোল্যাটারাল মেমব্রেনে যদি খেয়াল করেন, যেখানে এক লুমিনাল মেমব্রেনে একটা হাইড্রোজেন আয়ন সিক্রেশন হলে বেজোল্যাটারাল মেমব্রেন দিয়ে একটা সোডিয়াম
এবং একটা বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হচ্ছে। ওকে, enter into the interstitial fluid and later adds up to the alkali reserve of the body. এই বাইকার্বনেটটা আলটিমেটলি বডির যে অ্যালকালাই রিজার্ভে অ্যাড হচ্ছে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন যে এই যে এখানে যেটা দেখালাম স্পেশালি প্রক্সিমাল পার্টে, এখানে যে সিক্রেটেড হাইড্রোজেন যেটা হচ্ছে সেটা কিন্তু আলটিমেটলি বাইকার্বনেট দ্বারা টাইট্রেটেড হয়ে যাচ্ছে বা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। এই কারণে প্রক্সিমাল পার্টের যে হাইড্রোজেন আয়ন 80 থেকে 90% হাইড্রোজেন আয়ন সিক্রেশন হলেও টিউবুলার ফ্লুইডের পিএইচ এর কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ হবে না, কারণ এই প্রক্সিমাল পার্টে প্রচুর পরিমাণে বাইকার্বনেট থাকে এবং যেই বাইকার্বনেটের কারণে এটা কিন্তু নিউট্রালাইজড হয়ে যাচ্ছে এবং বাইকার্বনেটটা রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। ওকে, এজন্য আমরা বলবো যে প্রক্সিমাল পার্টে অর্থাৎ অন্তত অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি এই পর্যন্ত টিউবুলার ফ্লুইডের গ্লোমেরুলার ফিল্ট্রেটের কোনো সিগনিফিকেন্ট পিএইচ চেঞ্জ হবে না, হ্যাঁ, লিটল চেঞ্জ হবে। তাহলে এখন আমরা দেখবো যে ডিস্টাল পার্টে গিয়ে কি হচ্ছে। আমরা জানি যে কালেক্টিং টিউবুল এবং কালেক্টিং ডাক্টে এই যে ডিস্টাল পার্টে যে স্পেশাল সেল আছে, ইন্টারক্যালেটেড সেল দিয়ে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয়। এখানে ছবিতে দেখে ইন্টারক্যালেটেড সেল আমরা দেখতে পাচ্ছি। এখানেও সেলের ভিতরে দেখেন যে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে আলটিমেটলি কার্বনিক অ্যাসিড সেটা ডিসোসিয়েট হয়ে বাইকার্বনেট হলো এবং হাইড্রোজেন হলো। এবং এই হাইড্রোজেনটা আলটিমেটলি দেখেন এই যে এটিপিএস পাম্প, হ্যাঁ, এটিপিএস পাম্পের মাধ্যমে আলটিমেটলি যেটাকে প্রোটন পাম্পের মাধ্যমে মেজরিটি হাইড্রোজেন আয়ন সিক্রেশন হচ্ছে ডিস্টাল পার্টে, আর সাম অ্যামাউন্ট অফ হাইড্রোজেন আয়ন অলসো সিক্রেটেড বাই পটাশিয়াম হাইড্রোজেন যে অ্যান্টিপোর্ট মেকানিজম আছে এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এবং দেখেন সিক্রেটেড হাইড্রোজেন এই যে বাইকার্বনেটের সাথে রিঅ্যাকশন করে আলটিমেটলি কার্বন ডাই অক্সাইড, সেই কার্বন ডাই অক্সাইড সেলের ভিতরে ঢুকে গেল, আলটিমেটলি এইভাবে বাইকার্বনেটটা কি হচ্ছে, রিঅ্যাবজর্পশন হচ্ছে। সো আমরা জানি বাইকার্বনেট কিন্তু রেনাল টিউবুলের সব পিএলডিসি রিঅ্যাবজর্পশনের সাইট বলছিলাম কি পিএলডিসি, মানে সব পার্টি বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হচ্ছে এবং দ্যাট ইজ আ ভেরি বেসিক মেকানিজম অফ দ্য বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনস। ওকে, এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, ডিস্টাল পার্টে যে বাইকার্বনেট অ্যাক্রস দ্য বেসোলেটারাল মেমব্রেন বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়েছে, এটা কিন্তু ক্লোরাইডের কাউন্টার ট্রান্সপোর্টে হচ্ছে। ওকে, অর্থাৎ বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন যদি কমে যায় তাহলে কি হবে, ইউরিন দিয়ে বাইকার্বনেট লস বেশি হবে কিন্তু ক্লোরাইড সিক্রেশন কম হবে, সেক্ষেত্রে ব্লাডে কিন্তু ক্লোরাইড বাড়বে, হাইপারক্লোরেমিয়া হবে। এটা কেন লাগবে? হাইপারক্লোরেমিয়া আপনারা যখন অ্যাসিড বেস ডিসঅর্ডার পড়বেন সেখানে দেখবেন হাইপারক্লোরেমিক অ্যাসিডোসিস, তখন একটু এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। আমি একটু টাচ দিব, জাস্ট এখানে একটু বলে রাখলাম। সো এখন খেয়াল করেন, তাহলে এখানে যে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হচ্ছে এটা কিন্তু সোডিয়ামের উপরে ডিপেন্ডেন্ট না, যেটা কিন্তু আর্লি পার্টে আমরা দেখেছিলাম সোডিয়াম ডিপেন্ডেন্ট। সো ইন ডিস্টাল টিউবুল এন্ড কালেক্টিং ডাক্ট হাইড্রোজেন আয়ন সিক্রেশন অকার্স ইনডিপেন্ডেন্ট অফ সোডিয়াম। ওকে, এখানে মেইনলি টু মেকানিজম আমি অলরেডি মেনশন করেছি। একটা হচ্ছে এটিপি ড্রাইভেন প্রোটন পাম্প, যেটা হচ্ছে মেইনলি রেসপন্সিবল ফর দ্য সিক্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইন দিস পার্ট অফ দ্য নেফ্রন, দ্যাট ইজ কালেক্টিং ডাক্টস। এবং আমরা অলরেডি কিন্তু জানি যে ইন্টারক্যালেটেড সেলের এই ফাংশনটা দ্যাট উইল বি ইনফ্লুয়েন্সড অর স্টিমুলেটেড বাই অ্যান হরমোন দ্যাট ইজ কল্ড অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন যদি এখানে স্টিমুলেশন দিলে হাইড্রোজেন আয়ন সিক্রেশন বাড়বে। ওকে, এই নলেজটা আমাদের কাজে লাগবে। দেখেন, আর কিছু পরিমাণ হাইড্রোজেন আয়ন যেটা আসলে পটাশিয়ামের সাথে কাউন্টার এক্সচেঞ্জ, এটাও একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটিপিএস ড্রাইভেন। সো বাট এই কাউন্টার ট্রান্সপোর্টে এটা অ্যামাউন্টটা কম। ওকে, তাহলে আমরা সিক্রেশন, হাইড্রোজেন আয়ন সিক্রেশনটার বেসিক প্রসেস জেনে গেলাম এবং বাইকার্বনেট কিভাবে ফিল্টার্ড বাইকার্বনেট যে রিঅ্যাবজর্পশন হচ্ছে সেটা আমরা জেনে গেলাম। এখন আমরা দেখব যে জেনারেশন অফ নিউ বাইকার্বনেট, কিভাবে নতুন বাইকার্বনেট জেনারেশন হচ্ছে। এখানে যদি আমরা একটু খেয়াল করি যে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন অ্যালোন does not replenish the bicarbonate lost during the titration of non-volatile acids which are daily added to the plasma, যেটা আমি আজকে আলোচনার শুরুতেই বলেছি যে আমাদের ডেইলি কিন্তু অ্যাজ এ মেটাবলিজমের ফলে যে সমস্ত নন ভলেটাইল অ্যাসিড তৈরি হচ্ছে এটাকে টাইট্রেশন করতেছে কে, ব্লাডে বাইকার্বনেট বাফার, তাই না? তো দেখা যাচ্ছে যে শুধুমাত্র
যে এই যে কিডনি দিয়ে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হচ্ছে, এইটা আসলে 100% সে কি করতে পারতেছে না, এটাকে কাভার দিতে পারতেছে না, which are daily added to the plasma from the diet and produced by the metabolism. ওকে, এই যে নন ভলাটাইল অ্যাসিড গুলো মেটাবলিজমের পরে তৈরি হলো বা অ্যাড হচ্ছে আমাদের ডায়েটের মাধ্যমে, সেটাকে টাইট্রেশন করছে বাইকার্বনেট, তাই না? তো শুধুমাত্র রিঅ্যাবজর্পশন হয়ে সেটাকে 100% কম্পেনসেট করতে পারছে না, সেজন্য কি করতেছে, দেয়ারফর টু মেইনটেইন অ্যাসিড বেস ব্যালেন্স দ্য কিডনি রিপ্লেস দিস লস বাইকার্বনেট উইথ দ্য নিউ বাইকার্বনেট বাই দ্য ফলোইং প্রসেস। কিডনি কি করবে, নতুন বাইকার্বনেটও জেনারেট করছে। সো ভেরি ইম্পর্টেন্ট কিডনির রোল। এখন এই নতুন বাইকার্বনেট কিভাবে জেনারেট করছে সেটা যদি আমরা খেয়াল করি, দেখেন একটা হচ্ছে এক্সক্রিশন অফ হাইড্রোজেন অ্যাজ টাইট্রেবল অ্যাসিড এন্ড এক্সক্রিশন অফ হাইড্রোজেন অ্যাজ অ্যামোনিয়াম। এই দুইটা মেকানিজমের মাধ্যমে আলটিমেটলি নতুন বাইকার্বনেট জেনারেশন করছে। একটু পরে এই জিনিসটা ক্লিয়ার হবে। যেটা আমি শুরুতে বললাম যে এক্সক্রিশন অফ হাইড্রোজেন অ্যাজ এ টাইট্রেবল অ্যাসিড, এটা অ্যাকচুয়ালি ফসফেট বাফার মেকানিজম। ওকে, এখানে কি হচ্ছে একটু খেয়াল করেন, যে এই রিঅ্যাকশনটা, এই যেটা বললাম, যে হেডিংটা আমি বললাম যে নিউ বাইকার্বনেট জেনারেশনের একটা হেডিং আমি বলেছি যে মেকানিজম এক্সক্রিশন অফ হাইড্রোজেন অ্যাজ এ টাইট্রেবল অ্যাসিড বা ফসফেট বাফার মেকানিজম। এই রিঅ্যাকশনটা কোথায় হচ্ছে, ডিস্টাল টিউবুল এন্ড কালেক্টিং ডাক্টস হবে। কোথায় হবে, ডিস্টাল টিউবুল এবং কালেক্টিং ডাক্ট। অ্যাকচুয়ালি ডিসিটি এবং কালেক্টিং ডাক্টে ফসফেটের কনসেন্ট্রেশনটা বেশি থাকবে, কারণ হচ্ছে এখান থেকে ইনক্রিজ রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এডিএইচ। এখান থেকে যেহেতু বেশি বেশি ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে, সেই কারণে এই পার্টটাতে এসে ফসফেটটা কনসেন্ট্রেটেড হচ্ছে। এই জন্য ইন দিস পার্ট অফ দ্য নেফ্রন ফসফেট বাফার ইজ মোর অ্যাক্টিভ ইন দিস পার্ট অফ দ্য নেফ্রন। কোন পার্টে, এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং ডাক্ট, অর্থাৎ লেটার পার্ট অফ দ্য নেফ্রন। তাহলে কি হলো দেখেন কিভাবে এই ফসফেট বাফার মেকানিজম বা এক্সক্রিশন অফ হাইড্রোজেন অ্যাজ এ টাইট্রেবল অ্যাসিড, এই মেকানিজমটা কিভাবে কাজ করছে। সো দিস ইজ এ ডিস্টাল টিউবুলার সেল। ধরেন এখানে সেলের ভিতরে দেখেন কার্বন ডাই অক্সাইড ওয়াটার রিঅ্যাকশন করে কার্বনিক অ্যাসিড হলো। ফিগারটা খেয়াল করেন, এখানে কার্বনিক অ্যাসিড হয়ে এটা আবার ডিসোসিয়েট হয়ে আলটিমেটলি কি হলো, হাইড্রোজেন আয়ন হচ্ছে এবং বাইকার্বনেট আয়ন হচ্ছে। ওকে, এই হাইড্রোজেন আয়নটা প্রোটন পাম্পের মাধ্যমে এটা লুমেনে সিক্রেশন হলো। এখন লুমেনে সিক্রেশন হওয়ার পরে খেয়াল করেন এখানে অলরেডি কি বলছি, এই পার্টে যেহেতু ফসফেটের কনসেন্ট্রেশন বেশি, তাহলে এইটা কি করবে দেখেন, এইখানে এই ফসফেটের সাথে রিঅ্যাকশন করে এইটা ডাইহাইড্রোজেন ফসফেট তৈরি করবে। দেখেন H2PO4। ওকে, তাহলে এই হাইড্রোজেন আয়ন ফসফেট বাফার এটাকে কি করলো, এই হাইড্রোজেন আয়নটাকে টাইড আপ, বেঁধে ফেললো। কারণ হাইড্রোজেন আয়ন একা একা সে ইউরিন দিয়ে বের হতে চায় না, তাকে জোর করে বের হবে। এই বের করার জন্য যে গার্ড এখানে আছে, হ্যাঁ, সে একটা ইম্পর্টেন্ট গার্ড বা বাফার, সেটা হচ্ছে এই ফসফেট বাফার। আরো বলে রাখি কেন ফসফেট বাফারটা এখানে বেশি ইম্পর্টেন্ট। অলরেডি বলেছি একটা কারণ হচ্ছে এই পার্টে ফসফেটের কনসেন্ট্রেশনটা বেশি, কারণ এখান থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এডিএইচ, এজন্য ফসফেটের কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে। আরেকটা কারণ হচ্ছে আমরা জানি যে সেই বাফারটা বেশি স্ট্রংলি কাজ করবে যেটার পিকে ভ্যালু পিএইচ সেই সলিউশনের পিএইচ ভ্যালুর কাছাকাছি হবে। তো এখানে ফসফেট বাফারের পিকে ভ্যালুটা এখানকার পিএইচ ভ্যালুর কাছাকাছি, ইউরিনের পিএইচ ভ্যালুর কাছাকাছি। আপনারা একটু জেনে নিন, মেবি আমাকে একটু ভুলে গেছি, তবে মেবি এই পিকে ভ্যালুটা 6.2 আছে ফসফেট বাফারের। সো দ্যাট ইজ ভেরি ক্লোজ টু দ্য ইউরিনারি পিএইচ। ওকে, এই কারণে এখানে ফসফেট বাফারটা খুব অ্যাক্টিভ। তাহলে এখানে দেখেন হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আর প্রোডিউস ইন দ্য আইসেল ফ্রম দ্য কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার, এই যে যেটা তৈরি হলো, এবং তার হাইড্রোজেন আয়নটা সিক্রেশন হলো এবং বাইকার্বনেটটা রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে গেল। ওকে, এবং সিক্রেটেড যে অ্যাসিডটা যেটা অলরেডি বলেছি, ইট রিঅ্যাক্ট উইথ দ্য ডাইবেসিক ফসফেট। ডাইবেসিক ফসফেট হচ্ছে ডাই সোডিয়াম মনোহাইড্রোজেন ফসফেট। এখানে সোডিয়ামটা আমি দেখাই নাই, এখানে হবে Na2HPO4। এটার সাথে হাইড্রোজেন রিঅ্যাকশন করে কি হলো, এটা আসলে মনোবেসিক ফসফেট হয়ে যাবে, NaH2PO4 হবে। ওকে, এন্ড দ্যাট উইল বি এলিমিনেটেড থ্রু দ্য ইউরিন। তাহলে এখানে দেখেন ফসফেট বাফারের সাথে
একটা হাইড্রোজেন আয়ন কি হচ্ছে ইউরিন দিয়ে যেমন এটা রিমুভ হচ্ছে, এট দ্য সেম টাইম এখান থেকে কিন্তু একটা বাইকার্বনেট আয়ন, এই বাইকার্বনেট যে রিঅ্যাবজর্পশন হলো, একটা জিনিস খেয়াল করে দেখেন কেন আমি জেনারেশন অফ নিউ বাইকার্বনেট বলেছি। এই বাইকার্বনেটটা কিন্তু ফিল্টার্ড বাইকার্বনেট না, এখানে আমি কিন্তু লুমেন থেকে দেখাই নাই যে বাইকার্বনেট এখান থেকে রিঅ্যাবজর্পশন হচ্ছে। হ্যাঁ, দিস ইজ দ্য নিউলি জেনারেটেড বাইকার্বনেট। হ্যাঁ, আগে দেখেছিলাম যে হাইড্রোজেন আয়ন লুমেন থেকে এখানে কার্বন ডাই অক্সাইড সেলের ভিতরে ঢুকে লুমেন থেকে সেটা রিঅ্যাকশন করে ইয়ে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু সেটা আমি দেখাইনি। সো একদিকে যেমন একটা নতুন বাইকার্বনের জেনারেশন হলো, আরেকদিকে হাইড্রোজেনের সিক্রেশন হয়ে আলটিমেটলি ফসফেট বাফারের মাধ্যমে কি হলো, ইউরিন দিয়ে এই মনোসোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট হিসেবে বাইর হয়ে গেল। ওকে, সো এখানে যে রিঅ্যাকশনটা দেখানো হয়েছে দেখেন, ডাই বেসিক ফসফেট Na2HPO4 যেটা হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করলো হয়ে এই অতিরিক্ত হাইড্রোজেনটাকে সে বেঁধে ফেললো, বেঁধে ফেলে সে কি হয়ে গেল, ডাইহাইড্রোজেন ফসফেট হয়ে গেল এবং এই অতিরিক্ত হাইড্রোজেনটাকে ইউরিন দিয়ে বের করে দিল। সো দ্যাট ইজ এ ভেরি বেসিক মেকানিজম অফ দ্য ফসফেট বাফার মেকানিজম। পরীক্ষাতে যদি ফসফেট বাফার মেকানিজম থাকে বা কিডনি বাফার সিস্টেম আছে, সেখানে ফসফেট বাফার কিভাবে কাজ করছে এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে এটা এক্সপ্লেইন করতে পারবেন। ওকে, এবং কেন এখানে ফসফেট বাফারটা ইম্পর্টেন্ট, হ্যাঁ কেন এখানে ফসফেট বাফারটা স্ট্রং, যদি বলে ইউরিনের বাফারের মধ্যে স্ট্রং বাফার কোনটা, তিনটা বাফারের ভিতরে বাইকার্বনেট আছে, ফসফেট এবং অ্যামোনিয়া, স্ট্রং এখানে হচ্ছে ফসফেট বাফার। দুইটা কারণ কিন্তু আমি এক্সপ্লেইন করেছি, একটা হচ্ছে কনসেন্ট্রেশন ইজ ভেরি হাই এবং দেয়ার পিকে ভ্যালু ইজ ভেরি ক্লোজ টু দা pH of the urine. ওকে ওকে, এখন তাহলে একটা মেকানিজম আমরা এক্সপ্লেইন করলাম কিভাবে নিউ বাইকার্বনেট জেনারেশন হলো, সাথে সাথে কিভাবে ফসফেট বাফার মেকানিজমটা বা টাইট্রিবল অ্যাসিডটা এক্সক্রিশন হচ্ছে। সিমিলারলি এখানে আরেকটা বাফার মেকানিজম আছে যেটা হচ্ছে অ্যামোনিয়াম বাফার সিস্টেমটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। যে এক্সক্রিশন অফ হাইড্রোজেন অ্যাজ অ্যামোনিয়াম, এই হাইড্রোজেন যখন অ্যামোনিয়াম হিসেবে এক্সক্রিশন হবে এর সাথে সাথেও নতুন বাইকার্বনেট জেনারেট হবে এবং দ্যাট উইল বি অ্যাডেড টু দা ব্লাড। ওকে, তাহলে আমরা এখন দেখি কিভাবে এটা কাজ করছে। আচ্ছা, এখানে ছবিটা একটু সরিয়ে দিই। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে এখানে একটা সেল দেখানো হয়েছে, দেখেন এখানে গ্লুটামিন অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুটামিনেস এনজাইমের মাধ্যমে এটা গ্লুটামেটে কনভার্ট হবে। এটা কোথায় দেখাচ্ছে, আমি কিন্তু প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল দেখেছি, সেখান থেকে কিন্তু অ্যামোনিয়াম আয়ন সিক্রেশন হচ্ছে টিউবুলার ফ্লুইডে। মেকানিজমটা একটু খেয়াল করেন, গ্লুটামিন থেকে গ্লুটামিনেস এনজাইমের মাধ্যমে গ্লুটামেট তৈরি হচ্ছে এই টিউবুলার এপিথেলিয়াম সেলের ভিতরে অফ দা পিসিটি। এই কনভার্সনের সময় কিন্তু একটা এই যে অ্যামোনিয়াম আয়ন জেনারেট হয়েছে, খেয়াল করেন। আবার গ্লুটামেট থেকে যখন আলফা কিটো গ্লুটারেটে কনভার্ট হবে, এটার এনজাইমটার নাম হচ্ছে গ্লুটামিক ডিহাইড্রোজেনেস। এই কনভার্সনের সময় অ্যানাদার মলিকুল অফ অ্যামোনিয়াম আয়ন তৈরি হলো। তাহলে কয়টা অ্যামোনিয়াম আয়ন কয়টা তৈরি হলো দেখেন, এই গ্লুটামিন থেকে আলফা কিটো গ্লুটারেট এইটা হইতে দুইটা অ্যামোনিয়াম আয়ন তৈরি হলো এবং আলটিমেটলি এই আলফা কিটো গ্লুটারেট যে সাবসিকুয়েন্ট মেটাবলিজমের ফলে আলটিমেটলি এখানে নিচের ছবিটা যদি খেয়াল করেন আরো দুইটা বাইকার্বনেট তৈরি করবে। তাহলে আমরা যদি ডিটেইল আমরা শর্টকাট করি, আলটিমেটলি গ্লুটামিন থেকে দুইটা অ্যামোনিয়াম আয়ন পাচ্ছি এবং দুই অণু বাইকার্বনেট পাচ্ছি। ওকে, এবং বলে রাখি এই প্রক্সিমাল পার্টের সেলগুলা তাদেরকে অ্যামোনিয়াম আয়ন সিক্রেশনের জন্য এখানে স্পেশাল ট্রান্সপোর্টার সিস্টেম আছে, যেটা হচ্ছে সোডিয়াম অ্যামোনিয়াম অ্যান্টিপোর্ট। যেখানে সোডিয়াম হাইড্রোজেন যে অ্যান্টিপোর্ট ছিল সেইটার রিপ্লেসে কোনটা আছে, সোডিয়াম অ্যামোনিয়াম অ্যান্টিপোর্ট, and thereby this ammonium ion is secreted into the lumen. তবে এটা কিন্তু ডিস্টাল পার্টে না, this happens in the proximal part of the nephron. ওকে, তাহলে খেয়াল করেন এই যে অ্যামোনিয়াম আয়নটা তৈরি হলো সেইটা এই অ্যামোনিয়াম সোডিয়াম অ্যামোনিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট বা অ্যান্টিপোর্টের মাধ্যমে লুমিনাস সিক্রেশন হলো এবং এট দ্য সেম টাইম কিন্তু এই যে নতুন বাইকার্বনেট জেনারেট হলো সেলের ভিতরে, এই বাইকার্বনেটটা কিন্তু আলটিমেটলি অ্যাক্রস দ্য ব্যাসোল্যাটারাল মেমব্রেন
এটা রিঅ্যাবজর্পশন হচ্ছে। তাহলে সেটাই আমি এখানে লিখেছি, দেখেন, ফর ইচ গ্লুটামিন মলিকুল মেটাবোলাইজ 2 অ্যামোনিয়াম আয়নস আর প্রডিউসড এন্ড সিক্রেটেড and 2 bicarbonate are returned to the blood. অ্যামোনিয়াম আয়নটা লুমিনাস সিক্রেশন হলো এবং এই বাইকার্বনেটটা ব্লাডে ফিরে গেল। ওকে, এবং এখানে ট্রান্সপোর্টারটা অলরেডি বললাম যে সোডিয়াম অ্যামোনিয়াম এক্সচেঞ্জার। এটা গেল হচ্ছে আর্লি পার্টে। এখন আমরা যদি ডিস্টাল পার্টে একটু দেখি, অর্থাৎ কালেক্টিং ডাক্টের সেলগুলো আবার কি, এখানে অ্যামোনিয়াম আয়ন পারমিয়েবল না। These tubular cells of the collecting duct, they are not permeable to ammonia. Okay, but they are permeable to ammonia, NH3. এই জন্য এখানে কি হয়, সেলের ভিতরে প্রথমে অ্যামোনিয়াম আয়নটা অ্যামোনিয়াতে কনভার্ট হয়, একটা হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন হয় অ্যামোনিয়া। হ্যাঁ, সেই অ্যামোনিয়াটা আলটিমেটলি এই ডিফিউশনের মাধ্যমে অ্যাক্রস দ্য লুমিনাল মেমব্রেন, এই যে দেখেন এই অ্যামোনিয়াটা সিক্রেশন হলো। কোন প্রসেসে? ডিফিউশন। এটা কিন্তু আয়নিক ফর্ম না, এইটাকে বলে নন আয়নিক ডিফিউশন। এই ডিফিউশনটাকে আমরা কি বলবো? নন আয়নিক ডিফিউশন। এইটা ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে অ্যামোনিয়া এই ডিফিউশনের মাধ্যমে টিউবুলার সেল হয়ে আলটিমেটলি লুমেনে সিক্রেশন হবে। এখানে কিন্তু আর সোডিয়াম ওই ট্রান্সপোর্ট সিস্টেম নাই, এই জন্য অ্যামোনিয়াম আয়ন ফর্মটা এখানে সিক্রেশন হতে পারবে না। কিন্তু once this ammonia is secreted into the renal tubule, এটা কি হবে, টিউবুলার লুমেনে যে হাইড্রোজেন আয়ন আছে তার সাথে রিঅ্যাকশন করে দেখেন অ্যামোনিয়াম আয়ন তৈরি হচ্ছে। এইবার একবার যে অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়ে গেল, এইটা কিন্তু আর রিঅ্যাবজর্ব ব্যাক হয়ে কিন্তু এটা সেলের ভিতরে ঢুকতে পারবে না, বিকজ দিস আয়নিক ফর্ম ইজ নট পারমিয়েবল। তো সেটাই বলেছি যে ammonia NH3 which can easily diffuse into the tubular lumen, this is called non-ionic diffusion. However, the luminal membrane of this part of the tubule is much less permeable to ammonium ion. Therefore, once the hydrogen has reacted with this ammonia to form ammonium ion, this ammonium ion is trapped in the tubular lumen. এটা টিউবুলার লুমেনে কি হয়ে গেল, ট্র্যাপড হয়ে গেল। এটা আর কিন্তু রিঅ্যাবজর্ব হয়ে এটা সেলে ঢুকতে পারবে না, এবং আলটিমেটলি এই অ্যামোনিয়াম আয়নটা ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করে অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে কিন্তু এটা ইউরিনের মাধ্যমে যাবে, and that will make the urine acidic. ওকে, সো এখানেও আমরা দেখলাম যে এই অ্যামোনিয়াম আয়ন সিক্রেশন এবং অ্যামোনিয়াম বাফার সিস্টেমের মাধ্যমে যে হাইড্রোজেনটা এলিমিনেশন হচ্ছে, এট দ্য সেম টাইম কিন্তু অ্যাক্রস দ্য বেজোলাটারাল মেমব্রেন নিউ বাইকার্বনেট কি হচ্ছে, এখানে জেনারেট হচ্ছে। দেখেন কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাকশন করলো, কার্বনিক অ্যাসিড হলো, হাইড্রোজেন আয়নটা সিক্রেশন হলো এবং একপাশ দিয়ে বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশন হলো। তাহলে এই বাইকার্বনেটের সোর্সটা কিন্তু লুমিনাল বাইকার্বনেট না। ওকে, সেটা ডিফারেন্ট মেকানিজম আমরা বাইকার্বনেট বাফারে দেখিয়েছি। সো এই জন্য আমরা বলেছি যে জেনারেশন অফ নিউ বাইকার্বনেট, অর্থাৎ ফসফেট বাফার মেকানিজম এবং অ্যামোনিয়া বাফার মেকানিজমের মাধ্যমে যে অ্যাসিড হাইড্রোজেন আয়ন রিমুভ হচ্ছে, এট দ্য সেম টাইম এইখানকার সেলগুলোর ভিতরে নতুন বাইকার্বনেট সেখান থেকে তৈরি হচ্ছে এবং সেটা রিঅ্যাবজর্ব হয়ে ব্লাডে যাচ্ছে। ওকে, সো thereby it will helps to maintain the acid base balance by making the urine acidic, and that is how ammonia buffer act. এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় যে বডিতে যখন অ্যাসিডোসিস হবে তখন ডিউ টু আনএক্সপ্লেইনড মেকানিজম এই অ্যামোনিয়া সিক্রেশন এটা স্টিমুলেটেড হয়, বেশি বেশি অ্যামোনিয়া সিক্রেশন হবে, আর যত বেশি অ্যামোনিয়া সিক্রেশন হবে তত বেশি হাইড্রোজেন আয়নটা কি হবে, এই ইউরিন দিয়ে অ্যামোনিয়াম হিসেবে কিন্তু এটা এক্সক্রিট হবে। ওকে, আচ্ছা, তো এই ছিল আমাদের মোটামুটি বেসিক। আমরা যে অ্যাসিডিফিকেশনের মাধ্যমে আমাদেরকে এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, অ্যাসিড বেস ব্যালেন্স বুঝতে হলে এই যে আমরা বলছি রিঅ্যাবজর্পশন অফ ফিল্টার্ড বাইকার্বনেট, অর্থাৎ বডিতে যখন অ্যাসিডোসিস হবে তখন কিডনি কি করবে, বেশি বেশি বাইকার্বনেটকে রিঅ্যাবজর্পশন করবে, নতুন বাইকার্বনেট জেনারেট করবে, সেটাকে রিঅ্যাবজর্পশনের ব্লাডে ফিরাই নিয়ে যাবে। এট দ্য সেম টাইম সেখানে ইউরিন দিয়ে বেশি বেশি অ্যাসিড সে এলিমিনেট করবে, হাইড্রোজেন আয়ন সিক্রেশন বেড়ে দেবে। সো এইগুলো রেগুলেশন হবে, এই যে অ্যাসিড সিক্রেশন বা বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন, that will be regulated depending upon the various situation of the body. Okay, আচ্ছা,
লিমিটিং পিএইচ আমরা অলরেডি কিন্তু প্রিভিয়াস ক্লাসে আমি একটু টাচ দিয়েছিলাম যে লিমিটিং পিএইচ লোয়ার মোস্ট পসিবল পিএইচ অফ দ্য ইউরিন দ্যাট ইজ দ্য 4.5। আমরা জানি যে টিউবুলার ফ্লুইডের ম্যাক্সিমাম পসিবল হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন হচ্ছে ব্লাডের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের চেয়ে 1000 টাইম বেশি। অর্থাৎ ওই যে লগারিদমেট্রিক প্রিন্সিপাল ইউজ করে আমরা সেই ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনটাকে বের করতে পারি 10 টু দি পাওয়ার -4.5, যেটা পিএইচ এর সূত্রে বসাই দিলে আমরা পাবো 4.5। কারণ এর বেশি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন লুমিনার হাইড্রোজেন পাম্প এর আর ফার্দার পাম্প করে এইটার কনসেন্ট্রেশন রাইজ করতে পারবে না। ওকে, এই জন্য এটাই হচ্ছে লোয়ার লিমিট, যেটাকে আমরা লিমিটিং পিএইচ বলি। এটা আমি আর আজকে বেশি কথা বলবো না, জাস্ট আমি আজকের আলোচনার সাথে আমি দু একটা জিনিস লাস্টলি একটা অ্যাড করব বা টাচ দিব। সেটা হচ্ছে আপনারা যখন অ্যাসিড বেস নিয়ে আলোচনা করবেন ডিসঅর্ডার বায়োকেমিস্ট্রিতে একটা টার্ম পাবেন, সেটা হচ্ছে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া সেটা কিভাবে হয় আমরা যদি আমাদের আলোচনাগুলো খেয়াল করে থাকি আমরা বুঝতে পারবো। একটু দেখেন, ধরেন বডিতে যদি মেটাবলিক অ্যালকালোসিস হয়, তাই না? মেটাবলিক অ্যালকালোসিস মানে হচ্ছে যে ইনক্রিজড বডিতে কি হবে, বাইকার্বনেট কনসেন্ট্রেশন বেড়ে গেছে। তখন কি হবে যে এই বেশি বেশি রেনাল গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে বেশি বেশি বাইকার্বনেট ফিল্টার্ড হবে, অর্থাৎ ফিল্টার্ড লোড অফ বাইকার্বনেট বেড়ে যাবে। এখন আমরা জানি ফিল্টার্ড বাইকার্বনেট কিন্তু রিঅ্যাবজর্পশন হয়, কিন্তু সেই রিঅ্যাবজর্পশনের যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি সেটা যখন ক্রস করে যাবে, তাহলে অতিরিক্ত যে বাইকার্বনেটটা ফিল্টার্ড হচ্ছে সেটা কি হচ্ছে, ইউরিনের মাধ্যমে কিন্তু সেই এক্সেস বাইকার্বনেটটা ইউরিন দ্বারা এলিমিনেট হবে এবং ইউরিনটা তখন কি হয়ে যাবে, অ্যাসিডিক ইউরিন কিন্তু তখন বেসিক ইউরিন হয়ে যাবে। যেটা আমরা বলছি কিডনি কিন্তু ইউরিনকে বেসিক ইউরিনও ফর্ম করতে পারে অ্যাকর্ডিং টু ইউর বডি ডিমান্ড। ওকে, সো because the filtered load of bicarbonate exceeds the ability of the renal tubule to reabsorb it. এখন কথা হচ্ছে তাহলে আমরা এটা বলতে পারি যে মেটাবলিক অ্যালকালোসিসের যদি হয় সেটা কিডনি দিয়ে কিভাবে কম্পেনসেট হবে, এই এক্সেস বাইকার্বনেটটা তখন আর রিঅ্যাবজর্পশন না হয়ে সেটা ইউরিন দিয়ে চলে গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে ধরেন মেটাবলিক অ্যালকালোসিসটা যদি আপনার সিভিয়ার ভমিটিং, একটা পার্সনের সিভিয়ার ভমিটিং হলো, তো ভমিটিং এর আমরা জানি ভমিটিং এর মাধ্যমে কিন্তু আপনার স্টোমাক থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা চলে গেল, তাহলে কিন্তু আপনার অ্যাসিড লস্ট হলো, তাই না? তাহলে অ্যাসিড যদি লস্ট হয় ভমিটিং এর মাধ্যমে, তাহলে ব্লাডে কি হবে, মেটাবলিক অ্যালকালোসিস হবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এই অ্যাসিড অ্যালকালোসিস যেমন হচ্ছে অ্যাট দ্য সেম টাইম সিভিয়ার ভমিটিং এর কারণে কিন্তু আপনার যে বডি ফ্লুইডের ভলিউমটাও কন্ট্রাকশন হচ্ছে, বডি ফ্লুইডের ভলিউম কমে যাচ্ছে, এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউমটা কন্ট্রাকশন হচ্ছে। এখন আমরা খেয়াল করেন, আমরা নরমালি জানি মেটাবলিক অ্যালকালোসিস হইলে সেই এক্সেস বাইকার্বনেট কিডনি দিয়ে লস হবে কম্পেনসেট করার জন্য, কিন্তু এই কন্ডিশনে সেটা যদি সিভিয়ার ভমিটিং এর কারণে মেটাবলিক অ্যালকালোসিস হয় তাহলে ঘটনাটা একটু বিপজ্জনক। সেটা কেমন? সেটা হচ্ছে এই যে অ্যালকালোসিসের সাথে আপনার বডি ফ্লুইডের ভলিউমটা কন্ট্রাকশন করলো বা কমে গেল, এই কারণে কি হবে জানেন? আপনারা তো জানেন ইসিএফ এর ভলিউম যদি কমে যায় তাহলে রেনিন এনজিওটেনসিন সিস্টেমটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে, রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। তাহলে এইটা যখন অ্যাক্টিভেট হবে, এই যে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, আমরা জানি অ্যালডোস্টেরন কি করে, এই যে আইসেলের উপরে কাজ করে বেশি বেশি হাইড্রোজেন আরো অ্যাসিড সিক্রেশন বাড়াই দিবে না? হ্যাঁ, তাহলে অ্যাসিড সিক্রেশন যদি বাড়াই দেয়, অর্থাৎ ইউরিন দিয়ে কিন্তু অ্যাসিড ইউরিনটা কিন্তু আরো অ্যাসিডিফিকেশন হবে, এক্সেস এই যে হাইড্রোজেন রিলিজ হবে, তাহলে আপনার কি হইলো, হইছে মেটাবলিক অ্যালকালোসিস। আপনার ইউরিনটাকে নরমালি করার কথা, বেসিক অ্যালকালিনাইজেশন করার কথা, কিন্তু তার বদলে এই এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশন হয়ে যাওয়ার ফলে উল্টা ঘটনা ঘটতেছে, ইউরিন আর অ্যাসিডিক হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য এটাকে বলছে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। হওয়ার কথা ছিল বেসিক ইউরিন, কিন্তু এই ভমিটিং এর সাথে ভলিউম কন্ট্রাকশন হওয়ার কারণে ইউরিনটা আরো মোর অ্যাসিডিক হয়ে যাচ্ছে ডিউ টু স্টিমুলেশন অফ দা অ্যালডোস্টেরন। এটাকে আমরা বলতেছি যে এটাই হচ্ছে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া বা কন্ট্রাকশন অ্যালকালোসিসও বলা হয়। সো আরো আপনারা ডিটেইল যখন পড়বেন, আমি জাস্ট একটু আমার ফিজিওলজির সাথে মিলাই এই কনসেপ্টটা আপনারা যদি মাথায় রাখেন তাহলে কাজে লাগবে। আর ছোট্ট লাস্ট স্লাইড ধৈর্য সহকারে একটু শুনবেন। যে জিনিসটা আমি আপনাদেরকে মাথায় নক করতে চাচ্ছি সেটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। আমরা জানি যে অ্যাসিডোসিস মানে
ব্লাডে বাইকার্বনেটটা কমে যাবে। হ্যাঁ, বাইকার্বনেট আপনার যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছেন বা যারা সিনিয়র ফাইনাল ইয়ার, হ্যাঁ, তারা হয়তো বুঝবেন, হয়তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এখনো বায়োকেমিস্ট্রি না পড়া হলে বুঝবে না। আমরা অ্যানায়ন গ্যাপ নামে একটা টার্ম জানি। অ্যানায়ন গ্যাপ মানে হচ্ছে মেজার্ড ক্যাটায়ন। মেজার্ড ক্যাটায়ন বলতে আমরা এখানে মেইনলি মেজর ক্যাটায়ন সোডিয়াম মাইনাস মেজার্ড অ্যানায়ন, এবং মেজার্ড অ্যানায়ন কিন্তু আমরা মেইনলি বাইকার্বনেট এবং ক্লোরাইডকে ধরি, এরা হচ্ছে মেজার্ড অ্যানায়ন। তাহলে দেখেন, যখন আপনার ব্লাডে অ্যাসিড বেস ডিসঅর্ডার হলো, অ্যাসিডোসিস হলো, সে কারণে আপনার বাইকার্বনেট কমে গেল। হ্যাঁ, তাহলে বাইকার্বনেট হচ্ছে একটা মেজার্ড অ্যানায়ন। বাইকার্বনেট যদি কমে যায়, তাহলে দেখেন আপনি যদি মেজার্ড ক্যাটায়ন থেকে এই মেজার্ড অ্যানায়ন কমে যাচ্ছে বাইকার্বনেট, তাহলে কিন্তু আপনার অ্যানায়ন গ্যাপটা কি হয়ে যাবে, ভ্যালুটা বেশি আসবে না, ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ। কিন্তু এইখানে এই অ্যাসিডোসিসটা যদি আপনি ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশনের কারণে হয় বা কিটো অ্যাসিড অ্যাকুমুলেশনের কারণে হয়, তাহলে এইটা এরা হচ্ছে এদের ল্যাকটিক অ্যাসিড বা কিটো অ্যাসিড, এরা হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন। তাহলে আনমেজার্ড অ্যানায়ন যদি বাড়ে, অটোমেটিক্যালি আপনাকে বুঝতে হবে যে মেজার্ড অ্যানায়ন কমে যাবে, কারণ দুইটার যোগফল কনস্ট্যান্ট থাকবে। আনমেজার্ড অ্যানায়ন যেমন ল্যাকটিক অ্যাসিডোসিস বা কিটো অ্যাসিডোসিস, আনমেজার্ড অ্যানায়ন বাড়লো, তাহলে মেজার্ড অ্যানায়ন কমে গেল। আর মেজার্ড অ্যানায়ন কমে গেলে আপনার এখানে এই অ্যানায়ন গ্যাপের ফর্মুলায় ফেলে দিলে আপনি দেখবেন যে অ্যানায়ন গ্যাপ বাড়ছে। কিন্তু দেখেন, এই যে ল্যাকটিক অ্যাসিডোসিস বা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, এটার সাথে কিন্তু ক্লোরাইডের কোনো সম্পর্ক নাই। এই জন্য এদেরকে দেখবেন যে এই অ্যাসিডোসিসকে বলা হচ্ছে নর্মোক্লোরেমিক অ্যাসিডোসিস, অথবা হাই। এই জন্য নর্মোক্লোরেমিক অ্যাসিডোসিস দেখবেন অ্যানায়ন গ্যাপ বেশি থাকে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা লাস্ট যে পয়েন্টটা বলবো, কিছু দেখবেন যে হাইপার ক্লোরেমিক অ্যাসিডোসিস, এগুলো আসলে কি জানেন, মুখস্থ করে জীবনে মনে থাকবে না, আজকে মুখস্থ কালকে ভুলে যাবেন, কিন্তু একটু যদি এগুলো বোঝার চেষ্টা করেন তাহলে খুব ইজিলি মনে থাকবে। হাইপার ক্লোরেমিক অ্যাসিডোসিস হয় হচ্ছে স্পেশালি যদি আমরা মেনশন করি ডায়রিয়া বা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। আমরা যে রেনাল মেকানিজম এত কিছু পড়লাম, জাস্ট একটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনের মেকানিজমটা মনে থাকে, খেয়াল করবেন যে বাইকার্বনেট কিন্তু ক্লোরাইডের সাথে কাউন্টার এক্সচেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এটা ইন্টেস্টাইনেও হয় ক্লোরাইডের সাথে কাউন্টার এক্সচেঞ্জ, এবং কিডনি থেকেও একই ঘটনা ঘটতেছে, ক্লোরাইডের সাথে কাউন্টার এক্সচেঞ্জ। তাহলে খেয়াল করেন, যদি কোনো কারণে বডি থেকে কিডনি দিয়ে বাইকার্বনেট লস হয় অথবা জিআইটি দিয়ে বাইকার্বনেট লস হয়, যেমন জিআইটির ক্ষেত্রে আপনি ডায়রিয়ার কথা ধরতে পারেন, আর কিডনির ক্ষেত্রে আমরা একটা টার্ম বলছিলাম যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, প্রক্সিমাল টিউবুলার ডিফেক্টের কারণে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হতে পারছে না, তাহলে বাইকার্বনেট ইউরিনে চলে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বাইকার্বনেট চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কি হচ্ছে, বডিতে বাইকার্বনেট একটা মেজার্ড অ্যানায়ন সেটা কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণে কিন্তু আলটিমেটলি এখানে কি হবে, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে মেজার্ড অ্যানায়ন আরেকটা কেসে ক্লোরাইড, বাইকার্বনেট কমে যাচ্ছে কিন্তু সেটাকে কম্পেনসেট করার কারণে ক্লোরাইড কিন্তু আবার এটাকে কম্পেনসেটরি ইনক্রিজ। কারণ আপনি এইটাই বার একটা জিনিস মনে রাখবেন, বাইকার্বনেট আর ক্লোরাইড হচ্ছে কাউন্টার এক্সচেঞ্জ। বাইকার্বনেট যদি ইউরিন দিয়ে বা জিআইটি দিয়ে লস হয়, আপনাকে ধরে নিতে হবে তাহলে ব্লাডে কিন্তু ক্লোরাইড বেড়ে গেছে, বেড়ে গেলে ওই যে মেজার্ড অ্যানায়ন কমে গেছে ওইটাকে মেকআপ করে ফেলবে, কম্পেনসেট করে ফেলবে। এই কারণে অ্যানায়ন গ্যাপ নরমাল থাকবে কিন্তু ক্লোরাইড বেড়ে যাচ্ছে, এই জন্য হাইপার ক্লোরেমিয়া হবে। এই জন্য এই সমস্ত কেসে যে ডায়রিয়া কারণে যদি আপনার মেটাবলিক অ্যাসিডোসিস হয় বা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এই সমস্ত কারণে আপনার অ্যানায়ন গ্যাপ নরমাল থাকে বাট হাইপার ক্লোরেমিয়া হবে। এই জন্য এদেরকে বলা হচ্ছে হাইপার ক্লোরেমিক অ্যাসিডোসিস। এটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের পক্ষে আসলে এটা ভেরি টাফ হবে। তো যারা এটা অ্যানায়ন গ্যাপ পড়েছেন তারা খুব ভালো বুঝতে পারবেন আশা করি। তো এই ছিল আসলে আমার বেসিক অ্যাসিড বেস ব্যালেন্স নিয়ে আমাদের আলোচনা। এর ফিজিওলজিতে বেশি আর আলোচনা করব না, তাহলে ক্লামজি হয়ে যাবে। আর এর বেশি পড়তে চাইলে অ্যাসিড বেস ডিসঅর্ডার যে বায়োকেমিস্ট্রি পড়াবে সেখানে আপনারা ডিটেল আলোচনা করবেন। সো সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। অচিরেই আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ সুস্থ থাকলে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।